হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের নতুন যে জিনিসটা আমরা স্টার্ট করবো, যেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার অ্যান্ড কন্টেস্টেবিলিটি। সো এই জিনিসটা মানে বেসিক্যালি হচ্ছে, তোমার যদি সোজা ভাষায় বলি হোয়াট ইট ইজ, হ্যাঁ। তো অ্যাজ উই নো যে আমরা ইউনিট 3 হচ্ছে বিজনেস ইকোনমিক্স, লাইক ইকোনমিক্স রিলেটেড টু বিজনেস, রাইট? সো ইন দ্যাট সেন্স তোমার আমরা এই যে ডিপার্টমেন্টটা, যেটা মার্কেট স্ট্রাকচার এন্ড কন্টেস্টেবিলিটি, এর মধ্যে হচ্ছে আমরা দেখবো যে, লাইক দেখো, দ্য ফার্স্ট চ্যাপ্টার স্টেটস এফিসিয়েন্সি, রাইট? সো হোয়াট ইজ এফিসিয়েন্সি? তো এই যে এটার মধ্যে আমরা যত যাই শিখবো, সবগুলো হচ্ছে তোমার বিজনেসের পারফরমেন্স উপরে বেস থাকবে, বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে, বিজনেসের সো পারফরমেন্স। পারফরমেন্স রিলেটেড, পারফরমেন্স জাস্ট এফিসিয়েন্সি না, দেয়ার আর মেনি আদার ওয়েজ যেখানে আমরা বিজনেসের পারফরমেন্স জাজ করে থাকি, বের করে রাখতে পারি। তো তার মধ্যে হচ্ছে ধরো আজকে ফার্স্টটা, চ্যাপ্টার 8 ইজ অল অ্যাবাউট এফিসিয়েন্সি। ওকে, সো দেখো, the market mechanism allocates resources, but how well does it do this? মানে এফিসিয়েন্সি জিনিসটা কি, লাইক উই নো দ্যাট, আচ্ছা ঠিক আছে, ইন আদার ওয়ার্ড, এফিসিয়েন্সি রিফার্স দ্য অ্যামাউন্ট অফ আউটপুট ইউ ক্যান প্রডিউস অ্যাট এ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড রিসোর্সেস, রাইট? হ্যাঁ। ওকে, সো এটার ক্ষেত্রেও সেম, যে একটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমে একটা ইকোনমি কতটুকু আউটপুট দিতে পারবে, ইজ ইট এফিশিয়েন্ট অর নট, এটা হচ্ছে আমরা বের করি, বুঝছো? হ্যাঁ। সো এটা হচ্ছে যে, লাইক এটা হচ্ছে বেসিক অফ এফিসিয়েন্সি। এখন তোমার অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, হোয়াট ডাজ ইট মিনস? Allocative efficiency measures whether resources are allocated to those goods and services demanded by consumer. আচ্ছা, allocated efficiency, দেখো এখানে মানে allocated, we know the word allocated মানে কি, ঠিক আছে, যে সেট করা, যে এটার জন্য এটা, এটার জন্য এটা, হ্যাঁ। এখন allocative efficiency মানে হচ্ছে যে you are already allocating resources and time for specific works, রাইট? এবার আমি তোমার কথা বলি, আহ ধরো ইউ ইউ ডোন্ট হ্যাভ এক্সাম রাইট নাও, ঠিক আছে? তো তুমি এখন যখন টাইমিং অ্যালোকেট করবা, তুমি দেখবে যে তুমি দিনের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা খালি লেখাপড়ার জন্য দিবা, বাকি পুরোটা ঘন্টা কি করবা, পুরো সারাটা দিন গেম, মুভিজ এন্ড আদার স্টাফ নিয়ে থাকবে, রাইট? হুম। ওকে, বাট তোমার যখন এক্সাম কাছে যায়, তাহলে তখন আরো বেশি টাইম দিতাম এক্সামের হ্যাঁ, প্রিপারেশন, মোস্ট অফ টাইম উঠে যেত। জি, তখন তুমি নতুন করে অ্যালোকেট করবা কি, তোমার রিসোর্স কি, তোমার টাইম, তোমার কোন সাবজেক্ট, রাইট? তো এইগুলোর উপর তুমি অ্যালোকেট, এটা হচ্ছে লাইক সেম কনসেপ্ট, বাট দ্য সেম থিং ইউ ক্যান অ্যাপ্লাই ইন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখি যে দ্য গ্রাফিক্যাল ওয়ে, আমরা মানে এটার গ্রাফও করা যায়। তো আহ, তো এটার আগে আমরা এখান থেকে একটু দেখি, economic theory suggests that there will be allocative efficiency in a market when the marginal benefit received from consumption is equal to marginal cost of production. Okay. এফিসিয়েন্সি তুমি কখন বলতে পারবে, লাইক তুমি লজিক্যালি থিঙ্ক করো, লাইক এটা আমরা ছোটবেলা থেকে কিন্তু মানুষের সাইকোলজি, বা আমরা উই হ্যাভ ডান ইট বাই আওয়ার সেলফ, জিনিসটা সেরকম। লাইক তুমি কোন একটা রেস্টুরেন্টে গিয়েছো, আর এনিথিং, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি, যে তুমি জাস্ট 500 টাকা খরচ করলা, ওকে, কিছু একটা খাইলা আর কিছু একটা কিনলা, ওকে, দেন ইউ বি লাইক, আহ এটা 500 টাকা ওয়েস্ট, এফিশিয়েন্ট না। এটা যদি 300 টাকা হতো তাহলে বেস্ট হতো, 200 টাকা একটু ওভার প্রাইস থাকতেছে, উই সে ইট, রাইট? হুম, হুম। ওকে, তো তুমি এটা দেখো, এখানে বেসিক্যালি বলো তো আমি কি করতেছি, আমি জাজ করলাম না যে না, 500 টাকায় জিনিসটা এফিশিয়েন্ট না, রাইট? হ্যাঁ। তো ওইটাই হচ্ছে বেসিক্যালি যে আমরা জাজ করতে পারি। জাজ করা কোন সময় বলতে পারবো, যে তুমি তোমাকে যদি বলি যে তুমি 500 টাকা খরচ করছো, and whatever you have consumed, that particular thing has given you equal satisfaction of amount 500, মানে তুমি 500 টাকা খাইছো, 500 টাকার পরিমাণই স্যাটিসফ্যাকশন পাইছো, বুঝতে পারছি? হুম।
তার মানে কি তোমার জন্য এটা একদম একদম সার্থক না যে না আমি হ্যাপি যে 500 টাকা ইনভেস্ট করছি, রাইট? হ্যাঁ, তো কি এটা এফিশিয়েন্ট হবে? হ্যাঁ, মানে এরকম ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের জিনিসটা হচ্ছে এফিশিয়েন্ট। এখন ম্যাথমেটিক্যালি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে আমরা হচ্ছে তোমার এই এই যে পি ইকুয়াল টু এমসি আছে না, এটা দেখি। মানে এটা হচ্ছে ফর্মুলা যে the marginal value is shown by the price consumer are willing to pay for the last good consumed. It is shown by the demand curve for a good, so there is allocative efficiency when the price of the good is equal to its marginal cost of production. তোমাকে বলি, তুমি এমন একটা প্রাইস সেট করতেছো যেটা হলে তোমার মার্জিনাল মানে মার্জিনাল কস্ট পূরণ হয়ে যাবে। তাইলে তো মনে করো যে আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবো না যে না যাক আমি লস করতেছি না, আমি যা যা কামাই তাই আমি সেল করতে পারতেছি, রাইট? এটি আচ্ছা, মার্জিনাল কস্ট তো একটা বেশি খরচ করলো না, সো লাইক একটা বেশি কিনলেও ওই প্রাইসের তুলনামূলক লাইক সেম অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন পাইতেছে, এটাও বুঝাইতেছে। রাইট। তুমি যদি এক লাইক মার্জিনাল কস্টের ক্ষেত্রে তুমি একটা পেজ যখন বেশি বানাবা অবভিয়াসলি কি হবে তোমার মানে কস্ট একটু হলেও কমবে, কারণ ওই যে দ্য মোর ইউ প্রডিউস দ্য লেস ইট বিকামস আনটিল এ লিমিট, রাইট? তারপর তো ইকোনমিক স্কেল স্টার্ট হয়, রাইট? এই কারণে হচ্ছে প্রাইসটা হচ্ছে মার্জিনাল কস্টের উপর সেট করে। স্বাভাবিক, তুমি যদি চিন্তা করো যে তুমি ইউ হ্যাভ এ শপ, তুমি ড্রেস সেল করো আর তোমার কাছে অনেকগুলা আইটেম আছে, অনেকগুলো ইউনিট আছে, তাহলে তুমি চিন্তা করবে আরে ভাই আমার তো একটু করা লাগবে, আর আমার তো এত এত টাকাও লাগে না বানাইতে, ওকে ঠিক আছে আমি প্রাইসটা কম চার্জ করি, রাইট? ওইটা। তো ইন ফিগার 1 নিচে যে ফিগারটা এখানে দেখো বলছে কি টু মার্কেটস আর শোন ইন দ্য উইট in the wheat market current output is zero, the market price is $1 per unit, but farmer receive 3 per unit for instance because government subsidies production in the electricity market। তুমি দেখো এই যে নিচে একটা হচ্ছে wheat এর মার্কেট, একটা হচ্ছে ইলেকট্রিসিটি মার্কেট, রাইট? ওকে, the red line is the demand। মই এখানে ফার্স্টে দেখি ম্যাথমেটিক্যালি দেখাই যে ইন দ্য দ্য এটা না, এই দেখো এই পার্টটা যদি দেখো এই যেখান থেকে ইন দ্য হুইট ইন্ডাস্ট্রি প্রাইস ইজ বিলো মার্জিনাল কস্ট, মানে পি ইজ লেস দেন মার্জিনাল কস্ট। দিস মিনস দ্যাট দ্য ভ্যালু দ্যাট কনজিউমার প্লেস অন দ্য প্রোডাক্ট ইজ লেস দেন দ্য কস্ট অফ প্রডিউসিং দ্য প্রোডাক্ট। ওকে, তার এটা মানে কি ভালো নাকি খারাপ? এটা অবভিয়াসলি খারাপ। তুমি চিন্তা করো তোমার বানানোর খরচ তুমি উঠাতে পারতেছো না, তোমার মেইন প্রাইস ইজ লেস। আচ্ছা, লাইক কার জন্য খারাপ? সেলারের জন্য নাকি যে কিনতেছে তার জন্য? সেলারের জন্য, সেলারের জন্য, সেলারের জন্য খারাপ। ও আচ্ছা, লাইক রাইট। প্রাইস কম, কস্টের হ্যাঁ মার্জিনাল তোমার কস্ট চাচ্ছে। রাইট, দিস মিনস দ্য ভ্যালু দ্যাট দ্য কনজিউমার প্লেস অন দ্য প্রোডাক্ট, মানে এখানে কনজিউমাররা যে পে করবে এই পেটা হচ্ছে তোমার কম্পারেটিভলি লো, লো ফ্রম হোয়াট দ্য কস্ট অফ প্রডিউসিং, বুঝছো? Yes. সো এখানে কনজিউমার ভ্যালু দ্য লাস্ট ইউনিট প্রডিউস এট 0 বি এট 1, the cost of producing the last unit is 3, therefore consumer value the last unit of wheat purchase at 2 less than it cost to produce। যেমন এখানে দেখো যখন লাইক 0 টাকা, যখন জিরো আউটপুট তখন কিন্তু এভরিথিং ইজ জিরো, রাইট? এখন জিনিসটা হচ্ছে কি আহ, ই- এখানে সরি সরি এই দেখো এখানে কি ওয়ানটা লেখা না, এই যে দেখা যাচ্ছে। Yes, sir. So তুমি দেখো যে when the price is 1 then তোমার অত একটা মানুষ সাপ্লাই কমে যাচ্ছে কম্পেয়ার দ্য ডিমান্ড, রাইট? কারণ হ্যাঁ, ইউ নো যে স্বাভাবিক মানে প্রাইস কম, প্রাইস ইউ কম। আর আনএবল টু মেক প্রফিট, কি আর হবে।
তারপরে তুমি যখন দেখো যে গভর্নমেন্ট কি এখানে যে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন এখানে বলছে যে গভর্নমেন্ট সেট করছে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, যে কারণে 3 টাকা হয়ে যাচ্ছে। 3 টাকা যখন হয়ে যাচ্ছে তখন ডিমান্ড কমে যাচ্ছে, বাট সাপ্লাই বেড়ে যেতেছে অ্যাজ প্রাইস বেশি। সো দ্য এফিশিয়েন্ট হচ্ছে এটা টু এ পয়েন্টের যে আউটপুট আছে না, এতগুলো তোমার কি এফিশিয়েন্টলি শেষ হবে। এর নিচে যে এই পার্টটা সেটা হচ্ছে ইনএফিশিয়েন্ট, বুঝছো? ওকে। আর থ্রি আর থ্রিতে সাপ্লাই বেশি ডিমান্ড। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই বেশি ডিমান্ড হবে, এটার মধ্যে ওভার এফিশিয়েন্ট হয়ে গেলে আবার একটা মোমেন্ট থাকে না যে ওভার ইজ নট গুড, লাইক তখন আর এফিসিয়েন্সি কাজ করবে না, বুঝছো? ওকে। উইটের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, ইন ইলেকট্রিসিটি মার্কেট প্রাইস ইজ অ্যাবাভ মার্জিনাল কস্ট, মানে এই প্রাইজের কস্টের থেকে হচ্ছে প্রাইস খুব বড়। This means that the value consumers place on the last unit produced is more than the cost of production. এই দেখো, এখানে তুমি প্রোডাক্ট বানানোর জন্য তুমি 4 টাকা করে দাও, বাট তুমি একটা বেশি বানালেই তোমার এখানে দেওয়া লাগবে হচ্ছে 5 করে, বুঝছো? এটা হচ্ছে ওই যে মার্জিনাল কস্টের যে রুলটা আমরা শিখছি, যা the increase in the level of cost due to the increase in output, right? একটা বেশি বানাইলে যেটা হয়, অত তো একটা বাড়ে নাই। না, অত বাড়বে না, অত বাড়বে না, ইট ডিপেন্ডস বেসিক্যালি। মানে এখানে তো ধরো বলছে জাস্ট 4 to 5 হয়েছে, বাট এটা বেশিও হতে পারে। আর স্বাভাবিক, আমি তোমাকে কিন্তু বলছিলাম যে আহ, যখন আমরা প্রোডাকশন ইউনিট বাড়াই তখন অবশ্যই আমার কস্ট বাড়বে, like সামান্য একটু হলেও বাড়বে। বাট এটার মধ্যে ইকোনমিজ অফ স্কেল হবে। এখন তুমি একটা কথা বলো, লাইক তোমার একটা, ধরো তুমি একটা টি শার্ট বানাও 10 টাকা, হ্যাঁ, হুম। 2টা বানাইলে লাগবে 10 টাকার আগে 18 টাকা, 2টা বানাইলে 18 টাকা লাগবে। 18 টাকা লাগবে। তুমি দেখো, মানে দিন শেষে কিন্তু তোমার কস্ট কি অবশ্যই বাড়তেছে, বাড়তেছে, মানে ওভারঅল কস্ট বাড়তেছে, অ্যাভারেজ কস্ট ওভারঅল বাড়তেছে, বাট এভারেজ করলে কম যাচ্ছে। সো এটাই হচ্ছে মানে মিন করলাম যে, মানে তুমি যদি দেখো মার্জিনাল কস্ট মানে হচ্ছে একটা বেশি বানাইলে খরচ মানে কত বাড়বে। আগে ছিল 10, এখন বাড়বে কত 8। 3টা বানাইলে মনে করো যে 60 টাকা করে পড়বে, তাহলে 7 করে হবে না? হ্যাঁ। আর একটা বেশি বানালে এটাই আচ্ছা আচ্ছা, তো দুই গ্রাফের ডিফারেন্সটা কি? প্রাইস ডিফারেন্স কিছুই না। ডিফারেন্সটা হচ্ছে একটা ইলাস্টিক ছিল, একটা ইনএলাস্টিক ছিল। মানে ইলাস্টিক বলতে কি, মানে চেঞ্জেসটা বুঝেছে, বোথ আর সেম, মানে দুটেই সেম। আচ্ছা আচ্ছা, তাহলে প্রাইস মার্জিনাল কস্টের চেয়ে বেশি নাকি কম, ওটা কি গ্রাফ থেকে বোঝা যাবে না? বুঝিনি, গ্রাফ দেখে কি বুঝতে চাচ্ছ? প্রাইস মার্জিনাল কস্ট থেকে বেশি নাকি কম, ওইটা লাইক গ্রাফ ইন্ডিকেট করবে নাকি? ও না না না, ওটা কোশ্চেনে বলা থাকবে যে বাড়তেছে না এরকম, তো সেটা কোশ্চেনে ইন্ডিকেট করা থাকবে, গ্রাফে না। আচ্ছা। এই দেখো, এই transferring resources from the wheat market where price is below marginal cost to electricity market where price is above marginal cost, which lead to allocative efficiency. Allocative efficiency বলতে কি, মানে allocative efficiency বলতে হচ্ছে কোথায় কিভাবে কতটুক সেট করা হচ্ছে, রাইট? হুম। তো উইড মার্কেট থেকে একটু বলো তো এখানে কাকে বেশি মানে এফিশিয়েন্ট লাগবে? এই যে ইলেকট্রিসিটিকে না? ইলেকট্রিসিটিকে বেশি এফিশিয়েন্ট লাগবে, কেন লাগবে? অ্যালোকেটিভ, কারণ তুমি এখানে রেশিওটা দেখো, এখানে 0 প্রোডাক্টে সরি, এখানে এর জন্য হচ্ছে তোমার 2 আর বি এর জন্য হচ্ছে তোমার 3। ও তো এখানে আচ্ছা, মানে এখানে হ্যাঁ, আর কস্ট এখানে তুমি, কম। হ্যাঁ আর এখানে তুমি দেখো ই এর জন্য 4, এফ এর জন্য 5। আচ্ছা আচ্ছা, কস্টটা কম দেখার জন্য। না, কস্ট কম হলে তো বেটার। এখন ট্রান্সফারিং রিসোর্সেস ফ্রম দ্য উইড মার্কেট ওয়ার প্রাইস ইজ বিলো মার্জিনাল কস্ট টু ইলেকট্রিসিটি মার্কেট ওয়ার প্রাইস ইজ অ্যাবভ মার্জিনাল কস্ট
তো এখানে বেসিক্যালি কোন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতে কি, আমরা এখানে অ্যালোকেট কোনটা এফিসিয়েন্ট, এটা মানে কোনটা প্রতি আমরা বেশি এফিসিয়েন্ট এটা বের করবো না। তো তুমি দেখো যে একটার মধ্যে হচ্ছে তুমি মানে আমরা কিন্তু উইটের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মার্জিনাল কস্টটা কি মানে আমাদের যে প্রাইসটা সেট করছি এটা আমাদের মার্জিনাল কস্টের থেকে বেশি। তার মানে বেশি তাহলে এটা কি আমাদের এফিসিয়েন্ট? প্রাইসটা যে সে সেট করছে ওটা মার্জিনাল কস্টের চেয়ে বেশি উইটের জন্য, তাও তো হুম, এফিশিয়েন্ট হবে না। এই তো। বাট ইলেকট্রিসিটির জন্য তুমি যদি দেখো, ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমাদের প্রাইস বড় কম্পেয়ার টু আমার মার্জিনাল কস্ট। তার মানে কি এটা বেশি এফিশিয়েন্ট? আর তুমি বলো একটা দেশ চালানোর জন্য ইউ নিড উইড, ইউ নিড ইলেকট্রিসিটি, বাট তুমি কোনটার প্রতি একটু বেশি এফিসিয়েন্সি দেখানোর ট্রাই করবা? ইলেকট্রিসিটি। এই তো, তাহলে তুমি কিন্তু এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিবা যে ওকে ঠিক আছে আমার আহ এটার জন্য এটা নিয়ে মানে ইলেকট্রিসিটির জন্য আমার এফিসিয়েন্সি বাড়ানো লাগবে, তো আমি এটার প্রতি একটু টাইম বেশি দিব, রিসোর্স বেশি ইউজ করব, বুঝছো? ওকে। প্রোডাক্টিভ এফিসিয়েন্সি হচ্ছে exist when the production is achieved at lowest average cost. There is productive inefficiency when the cost of production or minimum possible given the current state of knowledge. তো এখানে জিনিস হচ্ছে কি প্রোডাক্টিভ এফিসিয়েন্সি মানে হচ্ছে যখন তুমি একদম দা লোয়েস্ট প্রাইসে যখন তুমি এভারেজ কস্টটা হয়, মানে একটা লিমিট, ওই যে আমি বলি ইকোনমিক্স আর ডিসইকোনমিক্স স্কেলের মাঝখানে ওই যে একটা পার্ট আছে না, লিমিটটা, এর থেকে বেশি হইলে আবার কমে এভারেজ যায়। এই এই লিমিটেড থেকে যখন আবার বেড়ে যাবে তখন আবার কি হবে, এভারেজ বাড়বে। তো এই লিমিটটা কি আমার প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, এর উপরে গেলে কি আবার ইনএফিসিয়েন্সি শুরু হয়ে যাবে, বুঝতে পারছি? Yes. এটাই ছিল এটার এক্সাম্পল। এই দেখো যে ডায়াগ্রামটা আঁকছি, মানে সোজা কথা বলতে এখানে ওয়েট, এখানে পয়েন্ট, আমার ক্ষেত্রে মনে হয় এটা এই পয়েন্ট এটাকে মনে হয় তারা রেফার করছে। এই পয়েন্ট এটাই হচ্ছে যেটা হচ্ছে কি দ্য মোস্ট প্রোডাক্টিভ এফিশিয়েন্ট, বুঝছো? এর উপরে গেলে দেখো আবার এভারেজ কস্ট কি হবে, আস্তে আস্তে বেড়ে যাবে, রাইট? তো ইট ইজ নট প্রোডাক্টিভ এফিশিয়েন্ট, বুঝতে পারছি? Yes, sir. ওকে, এটা খুব ইজি ছিল। ডাইনামিক এফিসিয়েন্সি, দেয়ার ইজ এ ডাইনামিক এফিসিয়েন্সি ইন অ্যান ইকোনমি when resources are allocated efficiently over time. এখানে এতক্ষণ কিন্তু টাইম ছিল না, বাট এখানে টাইমের জিনিস বেশি। প্রোডাক্টিভ অ্যান্ড অ্যালোকেটিভ এফিসিয়েন্সি ইন কন্ট্রাস্ট আর এক্সাম্পল অফ স্ট্যাটিক এফিসিয়েন্সি। দিস ইজ এফিসিয়েন্সি এট এ পয়েন্ট ইন টাইম। লাইক উপরে অ্যালোকেটিভ আর প্রোডাক্টিভ এগুলো কিন্তু ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক ছিল উপরে, রাইট? হুম। বাট এই ডাইনামিক এফিসিয়েন্সি হচ্ছে টাইমের উপরে ডিপেন্ড করে। টাইমের উপরে ডিপেন্ড বলতে হচ্ছে এই যে দেখো, one example of dynamic efficiency concern the rate of investment. Firm invest either to cut cost or to make new products. Investment can be in research and development, in machinery or building, or in training work. The rate of investment by firm is determined by a number of topically short-term considerations such as level of demand in the economy, interest, মানে সোজা কথা বলতে কি একটা দেশের মধ্যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি ব্যাংকে থেকে লোন টোন নেই, রাইট? তো আমরা যখন টাকা ইনভেস্ট করি আমাদের তখন কি দেখা লাগবে যে এই টাকাটা যে ইনভেস্ট করতেছি আমরা বছরে কত পার্সেন্ট টাকা উঠাতে পারবো। ইন কম্পেয়ার টু দ্যাট ব্যাংক আমাদের কত পার্সেন্ট প্রফিট দিবে, রাইট? কারণ যদি তুমি ব্যবসা বাণিজ্য করে যদি কম কামাও তাহলে তোমার তো ব্যবসা বাণিজ্য করার কোনো দরকার ছিল না, রাইট? তুমি তো তাহলে ব্যাংকে টাকা রাখলে তো প্রফিট কামাতে পারতা, রাইট? ইন্টারেস্ট বেসিক্যালি এখানে হচ্ছে আমরা টাইম ফ্যাক্টরটা দেখি, যেমন এখানে ফিগার 3 তে বলছে শো দ্য এফেক্ট অফ ডাইনামিক এফিসিয়েন্সি অন দ্য লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ ওভার টাইম। আর LRAC1 relate to one period of time and LRAC2 is for another period of time. For example, LRAC could be for আচ্ছা এই যে এখানে দেখো ডাইনামিক এফিসিয়েন্সি হয় এর যে লাইনটা এটা মনে করো সম্ভবত একটা বছর, আর এই গ্রিনটা হচ্ছে আরেকটা ইয়ার, বুঝছো? মানে
এটা হচ্ছে ইয়ার, টাইম ফ্যাক্টর না, তাই এমন এটা ইয়ার হবে এমন কিছু না, তুমি এটা মান্থলিও বলতে পারো যে এটা হচ্ছে ডিসেম্বর, এটা হচ্ছে আমাদের জানুয়ারিতে, আমাদের জানুয়ারিতে কত ছিল আর এখন আমাদের এভারেজ কস্টের কাপটা কোথায় গেছে, বুঝতে পেরেছি? কমে গেছে কেন? কি লাইক আরেক নেক্সট ইয়ার কি অ্যাভারেজ কস্ট কমে গেছে? কমতেও পারে বাড়তেও পারে, পারে না? I see. তো X inefficiency, sometimes referred as organizational slack, is a specific type of productive inefficiency. It occurs when a firm is not producing at the lowest possible cost for a given level of output. X inefficiency is present when a firm is operating within its average cost curve and not on the boundary. This is the difference between the actual average cost and the possible average cost. Hmm. The X It's like inefficiency, actual. uh, no. It's not the actual is the difference. I see. মানে এক্সট্রা যে কোনো জায়গায় হইতে পারে ইয়ার ভিতর। এটা লাইক ওটা না, লাইক অ্যাভারেজ কস্টের ডিফারেন্স। তোমাকে যদি আমি বলি, লাইক মনে করো যে এসি 1 আর এসি 2 একটা 20 আর একটা 10, আর তুমি বলো যে এক্স এফিসিয়েন্সি কত, এক্স 10, এফিসিয়েন্সি 10। 10, 20 থেকে 10 মাইনাস করলে 10 is the difference. ওইটাই X inefficiency is present when a firm is operating within its average cost curve and not on the boundary. This is the difference between actual in figure 2. What is the figure 2? Right? এই তো। If a firm is producing OB but its average cost is OG, then it is inefficient because it is operating within the average cost boundary because in context OB. এই তো। এটা যদি এই যে এটুক যদি বানায়, এটুক, হ্যাঁ, হ্যাঁ, তাহলে অ্যাভারেজ এটা কস্ট হচ্ছে উম, এফ কই, এটা ও বি, ও বি। আচ্ছা তুমি যদি এখন দেখো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা ই না, ও বি। আচ্ছা এই তো। আচ্ছা আমাদের যখন আউটপুট হয় ও বি, তখন আমাদের এটা হয় দেখো কোন জায়গায়, ও জি পর্যন্ত, রাইট? হ্যাঁ। ইন দ্যাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এখানে বলেই দিছে, then it is X efficient because it is operating within the average cost boundary. হুম, ও আই সি, মানে ক্রস করে ফেলছে এই অ্যাভারেজ কস্টের ইয়াটা কার্ভটা। রাইট। বাট ওটার তোমার মধ্যে যদি নাই। এখানে যদি ও সি হয়, লাইক এই যে ও সি, ও সি, তাহলে এটা তুমি দেখো এটা আমাদের ও এফ, হ্যাঁ ও এফ, দেন দেয়ার আর নো এক্স ইনএফিসিয়েন্সিস। আই সি। এখানে কিন্তু কোনো ইনএফিসিয়েন্সি হবে না, এখানে সিতে কিন্তু দেখো একদম এখান থেকে এখানে টাচ করেছে, এখান থেকে এখানে টাচ করেছে, এটা একদম বাউন্ডারিতে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার সো কোনো এটা, ডিফারেন্স, এটার কোনো সো এটা, ডিফারেন্স নেই। সো এটা এফিশিয়েন্ট আর আগেরটা ইনএফিশিয়েন্ট। আর এটার মধ্যে হচ্ছে একটা এক্স ইনএফিসিয়েন্সি, মানে এক্স ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে কতটুক তোমার ইনএফিশিয়েন্ট। তুমি দেখলা যে আমি যদি ওবি ওবি অ্যামাউন্ট অফ আউটপুট যদি প্রডিউস করি, টিল আমার এটুক এফিশিয়েন্ট, আর তার উপরের যে একটুক, এটা আমার জন্য কি হয়ে যাবে, ইনএফিশিয়েন্ট, রাইট? হ্যাঁ। আর
Inefficiencies can occur for a large number of reasons. One example is where the management of firm is poor at controlling cost. You know that যেটা কেমনে হয়, like obviously we know it, right? তারপরে আমরা এটা থেকে আসবো হচ্ছে এফিসিয়েন্সি এন্ড দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো এটা হচ্ছে কিন্তু আমরা সবাই করেছি, উই নো ইট, আমরা অলসো করছি যে পিপিসি প্রোডাকশন বলে পসিবিলিটি কার্ভ, বাট ওটাই এখন প্রোডাকশন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এর নাম হয়েছে, বুঝছো? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। হ্যাঁ, থিংস আর সেম, লাইক এই একটা নাম চেঞ্জ হওয়ার কারণে কোনো কিছু চেঞ্জ হয়নি। সো এটা তো লাইক কার্ভের ভিতরে থাকলে ইনএফিশিয়েন্ট হয়, কার্ভের মধ্যে থাকলে এফিশিয়েন্ট হয়। বুঝি নাই, সরি। হ্যাঁ স্যার, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার লাইক এ বি সি এগুলো হইলো এফিশিয়েন্ট পয়েন্ট, আর ইটা হইলো ইনএফিশিয়েন্ট পয়েন্ট, ফিগার 4। এই যে দেখো, এই যে বাউন্ডারি গুলা কি এফিশিয়েন্ট, কারণ রিসোর্স গুলা, আর ইটা হচ্ছে ইনএফিশিয়েন্ট, উই নো ইট, রাইট? ওই যে প্রিটি লাইক the thing that we have learned before. ডায়নামিকটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে, এটা আমরা এই যে একটু আগে উপরে দেখলাম, এই যে ডায়নামিক এফিসিয়েন্সিটা আছে না, ওইটাই। সো লাইক মানে মানে ওই কার্ভটা লাইক ওভার টাইম আরো বাড়তেছে। না, ইট ডিপেন্ডস অন লাইক তোমার রিসোর্সের উপরে। এখানে বলা আছে ডাইনামিক এফিসিয়েন্সি অকার্স when consumer preference for present versus future consumption are made. There is dynamic inefficiency when the boundary is moving onward in accordance with those preferences. Okay. তারপর দেখো কি বলছে, if efficiency and inefficiency in different market structure and different market structure. Hello. Oh, sorry. My bad. Okay, no worries. এক লিংকে আরেকজন জয়েন করে। No, এটা বেসিক্যালি আমাদের এক্সাম কিট যে লিংক ক্রিয়েট করে টিচারদের দিত, তো মোস্ট প্রবাবলি হি কপিড দ্য রং link, that's the thing. Okay, so efficiency and inefficiency in different market structure. এখন স্বাভাবিক, হ্যাঁ, এখন efficiency আর inefficiency কিন্তু ডিপেন্ড করে যে তোমার মার্কেট স্ট্রাকচারের উপর। হ্যাঁ, যেমন ধর আমি এভাবে বলি যে কোন একটা প্রোডাক্ট আর এমন একটা মার্কেটে তুমি বিজনেস করতেছো যেটা শর্ট টার্ম, ধরো ম্যাঙ্গোজ অর এনি কাইন্ড অফ ফ্রুট যেগুলো সিজনাল, উইদিন 1 মান্থ আর 2 মান্থ শেষ হয়ে যাবে, বুঝছো? তো ওইখানে কি তোমার লং টার্ম কোনো চিন্তা ভাবনা করতে পারবা? না, ওখানে কিন্তু পারবো না। ওখানে কিন্তু তোমার সবকিছু হতে হবে কি শর্ট টার্মের উপরে, হবে না? তো ওইখানে কিন্তু তোমার ডিসিশন হবে সব একরকম, আর লং টার্ম বিজনেস হলে হবে আরেক রকম। এটা ডিপেন্ড করে কিসের উপর? নিচেরই তোমার 5টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু পড়ো, ইউ উইল গেট অ্যান ওভারভিউ, তারপর আমি বলতেছি। লাইক কম্পিটিশন কেমনে করতে পারবে ওইটা? ও আচ্ছা, তাই বেশ। cool.
it will be shown that a perfectly competitive market is the only market structure that will receive both productive efficiency and allocative efficiency in long run. Perfect competition in the short run and the other market structure of monopolistic competition, oligopoly. And basically the thing is কি যে এটা নিয়ে এতই করা লাগবে না, বিকজ হচ্ছে যে এখানে যে জিনিসগুলো তারা ইমপ্লিমেন্ট করতেছে, লাইক আমি তোমাকে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি জাস্ট বেসড অন দিস চ্যাপ্টার, যেটা হচ্ছে যে তোমার কি বলবো, আরে তোমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, রাইট? যে প্রোডাক্টটা কিরকম। তোমার যদি একটা ম্যাঙ্গোর প্রোডাক্ট হয়, লাইক আমি যদি বলি তুমি উম, তুমি হচ্ছে একটা টি শার্ট ব্র্যান্ড আর আমি হচ্ছে একটা ধরো কেক বানাই। তোমার আর আমার এফিসিয়েন্সি কম্পেয়ার করে কোনো লাভ নেই। তোমার টি শার্ট মনে করো যে তুমি বানিয়ে যদি রেখে দাও, তুমি এটা পুরো বছর সেল করতে পারবে। আমি আমার কেক কিছুদিনের মধ্যে সেল না করতে পারলে নষ্ট হয়ে যাবে না? সো তোমার এফিসিয়েন্সি তুমি তোমার মতো করে করবা, তোমার আলাদা একটা স্ট্রাকচার হবে যে তোমার মার্কেট কেমন, তোমার কস্টিং কেমন, মানে তোমারটা তোমার উপর, বুঝছো? আর আমি যে আমারটা কস্টিং করবো, আমারটা কিন্তু আবার আমার মতো করতে হবে, যে আমার মার্কেট সাইজ সাইজ কেমন, আমি যেখানে আছি এটা মনোপলি নাকি অলিগোপলি, এভারেজ কস্ট কত লাগতেছে, রাইট? তো দ্যাটস দ্য থিং আর কি, বুঝছো? সো যদিও আমরা সামনে এই যে আমাদের চ্যাপ্টার 10 to 13, মানে আমাদের 8 শেষ করছি, 9 এর পরে 10, 11, 12, 13 এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে পড়বো। তো তখন মনে করো যে স্ট্রাকচারের জিনিসগুলো তো মানে এই জিনিসটা ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? ওকে। জি স্যার। দেখেন তো বুঝছেন নাকি সব? দেখছেন, চ্যাপ্টার 9 ইজ আমাদের স্ট্রাকচার এন্ড কনসেন্ট্রেশন রেশিওস। যদি কনসেন্ট্রেশন রেশিওস একটু অন্যরকম জিনিস, ব্যতিক্রম একটা জিনিস, বাট বলেন চ্যাপ্টার 8টা আপনি বুঝেছেন? ইয়েস স্যার, মোস্টলি বুঝেছে। ফিগার ওয়ানটা একটু রেশিওটা নিয়ে কনফিউজ ছিলাম। রেশিও বলতে কোনটা? ফিগার ওয়ানে এখানে ইলেকট্রিসিটি ক্যান বেশি এফিশিয়েন্ট হয়েছে, উইটা চেয়ে একটু কনফিউজ আছে। ফিগার ওয়ানটা। ও আচ্ছা, না এইটা বেসিক্যালি হচ্ছে কোয়েশ্চেনে বলে দিয়েছে। এটা হচ্ছে আপনার এই দেখেন এখানে কোয়েশ্চেনে বলেই দিয়েছে। আম, এই যে the market price is 1 per unit but farmer receives 3 per unit, for instance, because the government subsidies production. In the electricity market, output is OE, the price is 6, but electricity suppliers receive only 4, for instance, because government imposes a tax per unit. ও আচ্ছা আচ্ছা। In the wheat industry, price is below marginal cost. এখানে বলে দিছে দেখো, প্রাইস ইজ বিলো মার্জিনাল কস্ট, দিস মিনস দ্যাট দ্য ভ্যালু দ্যাট দ্য কনজিউমার্স প্লেস অন দ্য প্রোডাক্ট ইজ লেস দেন দ্য কস্ট অফ প্রডিউসিং প্রোডাক্ট। আর এখানে বলে দিছে ইন দ্য মার্কেট electricity market price is above marginal cost, this means the value consumers place on the last unit produces more than the cost of its production. বুঝতে পারছি? and as a business person তুমি বলো, যেখানে তোমার প্রফিট মানে লস হবে ওখানে তুমি টাইম দিবা? না। দ্যাটস দ্য আচ্ছা, থিং। উইটা লস হইতাছে? লস হচ্ছে না, মানে আমি জাস্ট লাইক বুঝাচ্ছি লস দিয়ে, বাট এখানে লস হচ্ছে না। লাইক তুমি চিন্তা করো যে তোমার সব, লাইক তুমি একটা মাল্টি ব্র্যান্ড হচ্ছে মনে করো যার অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, তুমি মনে করো তোমার 2টা প্রোডাক্ট, তুমি হচ্ছে মনে করো যে তোমার উইটও সেল করো, তুমি ইলেকট্রিসিটিও সেল করো, বুঝছো? এখন তুমি দেখতেছো যে উইটটা তোমার চলতেছে, বাট এটাতে তেমন কিছু জেনারেট হচ্ছে না, বাট এখানে ইলেকট্রিসিটিতে তোমার বেশি তোমার জেনারেট করতে পারতেছো। এখন তুমি বলো কোনটার বেশি তুমি রিসোর্স আর টাইম বেশি দিবা? ইলেকট্রিসিটি, রাইট? বিকজ এটা থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারতেছো, রাইট? এটাই আর কি বিষয়টা, বুঝতে পেরেছি? স্যার, আর প্রাইসটা বলতে কি কি বোঝাইছে? কাস্টমাররা যে প্রাইসে কিনবে ওইটা না? হ্যাঁ। আচ্ছা, আর মার্জিনাল কস্ট হলো যে সাপ্লায়ার বানাইতে যে কস্টটা হইতাছে। একটা বেশি বানালে আমার যে একটা টাকা বাড়ে, ওটাকে আমার সেলিং প্রাইসের সমান আছে। এখন আমি তোমাকে বলি,
লাইক মার্কেটে প্রোডাক্টটার প্রাইস 6, বাট তুমি যখন একটা বেশি বানাও তোমার লাগবে 60 টাকা, তোমার তো কস্ট 60 টাকা, তুমি বিক্রি করবা 6 টাকা, তোমার লাভ কি? নাথিং, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এইটাই। Yes, sir, clear. ওকে, সো আজকে এখানে, আর আমি তোমার সাথে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, যেখানে লাইক যেখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাক্টিভ থেকো। আমি তোমাকে ধরো মনে করো যে নক দিতে পারি, কিছু টাইম টেবিল নিয়ে কথাবার্তা বলবো, লাইক বেসিক্যালি আমি টাইম সেট করবো যে কবে কবে তোমার এক্সট্রা ক্লাসগুলো নিব, ঠিক আছে? তো Okay, তখন রিপ্লাই গুলো দিয়ে দিও, ঠিক আছে? okay, sir. স্যার নোটস গুলো একটু আপলোড করে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো, নোটস গুলো আমি আপলোড করে দিব। 4 to 7 হ্যাঁ, রাখেন 4 to 7 আর আজকের 8। ওকে, এভাবে আর বাসায় তুমি রিড করো, ঠিক আছে? কারণ আমার প্ল্যান হচ্ছে যে সুন সুন আমরা ধরো উই আর অলমোস্ট মানে নিয়ার টু দ্য এন্ড, লাইক আমাদের ইউনিট 3 জাস্ট 20 চ্যাপ্টার্স, ওকে? সো 8টা শেষ। আর এখানে যে তুমি বাকি যে ইগুলা আছে, এগুলা কিন্তু লাইক অত টাইম লাগবে না যে। তো আমার প্ল্যান হচ্ছে যে এগুলার পরে কোশ্চেন আনসার রাইটিং আর কোশ্চেন পেপার সলভিং, এটার দিকে আমরা আগাবো, বুঝছো? ওকে স্যার। ওকে, আই উইল প্রোভাইড দ্য প্ল্যানিং, ঠিক আছে? তারপর আমরা প্ল্যান অনুযায়ী আগাইলে তখন তুমি দেখবে যেভাবেই তুমি একটা স্ট্রাকচার ওয়াইজ আগায় যাবো আমরা। ওকে স্যার।